বহু প্রতীক্ষিত ইষ্ট প্রসঙ্গে আমাদের মাঝে আজ পেয়েছি অত্যন্ত গুণীজন, ভীষণ ব্যস্ত মানুষ, আমার শ্রদ্ধেয় ডক্টর রেশমি রঞ্জন দাস দাদা। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আইআইটি ধানবাদ এবং শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী। সর্বপ্রতি আহ্বান করছি শ্রদ্ধেয় রেশমি রঞ্জন দাস দাদাকে। জয় গুরু দাদা। আইআইটি ধানবাদের তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। জয় জয় গুরু দাদা। জয়। বন্দে লোকতিলকং সত্যত বার্তা বিভূষণং অমরকোটি উৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং শতপুরুষং। প্রণমামি লক্ষ্মী মাতা ষোড়শী রূপধারিণী অনুকূল শক্তি রূপা বিশ্বনন্দ বিধায়িনী ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী জগত কল্যাণী মা মহালক্ষ্মী নমস্তুতে। ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেমভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কং যুগাচার্য প্রবরং নৌমি আচার্য প্রবরং নৌমি। এই পবিত্র নাম সংকীর্তন, প্রভাতী নাম সংকীর্তন সৎসঙ্গে যুগযুক্ত পবিত্র পুত পাঞ্জাধারী কর্মী দাদারা, উপস্থিত গুরু ভাই মায়েরা, সবার উদ্দেশ্যে আমার আন্তরিক প্রীতিপূর্ণ জগৎ নিবেদন করছি। আমাকে কাল সকালবেলা মনে হয় তারা আমাকে ইন্টিমেট করলেন যে আজকে সকালে ইষ্ট প্রসঙ্গ করতে হবে। আমি একটু অপ্রস্তুত ছিলাম যে কিন্তু ঠাকুরের কথা তো বলতেই হবে। মানে যুগ মাফিক কথাগুলো কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এটাই দেখছি। মানে আগে যাজন কিরকম ছিল আর এখন যাজনটা কিরকম হচ্ছে, যেটা আমার নিজস্ব অনুভূতি আর কি। আগে আমরা যাজন বলে বুঝতাম যে এই সৎসঙ্গে দাঁড়িয়ে বলা, তার কথা, তার লীলার কথা, অনুভূতি, এইটাই মোস্টলি আমরা যাজন বুঝতাম। কিন্তু এখন কিন্তু দেখছি যাজনের ডেফিনেশনটা সেম আছে, কিন্তু এবার কিন্তু যাজনটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, এটা আমি বুঝছি। এটা মানে যাজন বললে এটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। এই যে ডিপি ওয়ার্কস আমি বেরোচ্ছি, এখন মানুষের এই যে তারা বললেন যে মানুষের অন্ধকারটা দূর করে দেওয়া, সে যে প্রশ্নগুলো আমার সামনে তুলছে সে প্রশ্নগুলোর সমাধান দেওয়া, ঠাকুরের কথাকে সেরকম তার সামনে পরিবেশন করা যাতে সে আবার তার সঙ্গে যোগযুক্ত হয়ে উঠতে পারে। তো এর জন্য কিন্তু এবার যজনটা লাগছে, একটু পড়াশোনা করতে হচ্ছে, এটা প্রেশার পড়ছে, চাপ পড়ছে, কথাগুলোর উত্তর কি করে দিই। এটা অদীক্ষিত মানুষকে দীক্ষিত করে তোলা, এটা মনে হয় আগের টার্গেট ছিল, শুধু এইটাই টার্গেট ছিল। আমরা শুধু অদীক্ষিত মানুষগুলোকে যাজন করে তার চড়ে নিয়ে আসতাম। এবার কিন্তু অদীক্ষিত মানুষকেও যাজন করে দীক্ষিত করে তুলতে হবে। তার সঙ্গে সঙ্গে দীক্ষিত যারা দীক্ষা নিয়ে চলেছে অনেকদিন আবার ছেড়ে দিয়েছে, বিপদ মানে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদেরকে আবার নিয়ে আসা, এটাও আবার একটা নতুন একটা ডোমেনে আমাদের আর্ট হলো। তাই আমাদেরকে যজনটা আরো পাকাপোক্ত করে ফিল্ডে বেরোতে হচ্ছে। যজনটা লাগছেই, নাহলে কিন্তু এই মানে রেজাল্টটা পাওয়া যাবে না। তাই যখন দাদা যাজন করতে বললেন আমি একটু অপ্রস্তুত হলাম যে কি বলি। একটু ব্যালেন্স মেনটেন করে চলা, এই যে লাস্ট একটি কনফারেন্সে এই ব্যাপারটাই নিয়ে আলোচনা হচ্ছিল। যারা কর্মী দাদারা ওরা নিশ্চয়ই কথা শুনেছেন, এই যে আমরা ডিপি বক্স করতে গিয়ে আবার দীক্ষার সংখ্যা কমে যাচ্ছে। আসলে এটা কমবে না, যদি প্রপারলি ডিপি বক্স করা যায় তাহলে ওর থেকেই ওর থেকেই দীক্ষা আবার বেরিয়ে আসবে। যাই হোক, যাজনের কোনো টপিক তো তারা দেননি। তো এই যে ইষ্ট নির্দেশটা আমরা সবাই মাথায় নিয়ে চলছি, যে ডিপি ওয়ার্কস চলছে, এইটা নিয়েই বলি যেটা আমার অনুভূতি। আমি শুনেছি পরম পূজ্য পাচ্ছি আচার্যদেবও বলছেন যে উৎসব সংক্রান্তি ওনার কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, বৃহৎ সৎসঙ্গ আর উৎসব সংক্রান্তিও কয়েকটা পয়েন্ট উনি বলেছেন, তার মাঝে একটা পয়েন্ট এটাও আছে
যে উৎসবে যাতে ডিপি ওয়ার্কস নিয়ে আলোচনাটা মানে মানে কেন্দ্র পয়েন্ট, সেন্টার পয়েন্ট যাতে ওইটাই হয়। নিত্য নতুন অনুভূতি কার কি হচ্ছে এই কাজের মাঝে দিয়ে, এগুলো যাতে আমরা ব্যক্ত করে তুলি পরস্পরের সঙ্গে। আর আমরা আবার কি করে নতুন আর এই ডিসকাশন মানে মধ্য দিয়ে নতুন নতুন পয়েন্টস বেরিয়ে আসবে। আর আমরা পরস্পরের অনুভূতি গুলোকে আধার করে এই কাজটাকে আরো দ্রুততর করে কি করে শেষ করে দিতে পারি, ফিনিশ করে দিতে পারি উইদিন দ্য ডিউ স্প্যান অফ টাইম। এটা শেষ তো হবে না, এটা কনসিস্টেন্ট ওয়ার্ক, এটা শেষে কনস্ট্যান্টলি চলতেই থাকবে। তাই এটা আবার কি করে বেটার করে করা যেতে পারে এই ব্যাপার, যাতে আমাদের সবাই একটা কনসেপ্ট, একটা বোধ যাতে আসে, এই যাতে এই জিনিসটা যাতে হয়। তাই উনি বলেছেন যে প্রত্যেকটা বৃহৎ সৎসঙ্গে আর প্রত্যেকটা উৎসবে যাতে এই ডিপি ওয়ার্কসটা যাতে প্রাইম পয়েন্ট অফ আলোচনা যাতে হয়। কিছুদিনের আগে এই 1.5 মাস হবে ঠাকুর বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল, আচার্যদেবের কাছে বসার সুযোগ হয়েছিল। এই সকালে প্রার্থনার পর উনি বসেছিলেন, আর আলোচনা করছিলেন ওখানে বসে। একটা কথা উনি বলছিলেন, খুব ভালো লাগলো। আমি এইটা বলেই স্টার্ট করছি কথাটা। উনি বললেন যে যে আমরা যে ঈশ্বরের কাছে এই যে আমরা পরিপূরিত হই, এটা কিন্তু আমাদের আধার মাফিক। উনি বলেন যে আমাদের আধার মাফিক আমরা পরিপূরিত হই। বললেন যে আপনি ঈশ্বরের কাছে একটা একটা বড় পাত্র নিয়ে গেলেন, আর আমি একটা হোমিওপ্যাথি শিশি নিয়ে গেলাম। তাহলে আপনি আর ওই বড় পাত্রটা পরিপূরিত হয়ে যাবে, উনি পরিপূরিত করে দেবেন ওই বড় পাত্রটা, আর আমি আমার ওই হোমিওপ্যাথি শিশিটাই আমার পরিপূরিত হবে। তাহলে কিন্তু আর কমপ্লেন করব না যে আপনি এতটা কেন পেলেন, আমি এত কম কেন পেলাম। এই কমপ্লেনটা কিন্তু আমার যাতে না থাকে, যেহেতু আমি আমার আধার মাফিকই পেলাম। আমি যেহেতু হোমিওপ্যাথি শিশি নিয়ে গেছিলাম, তাই ওটাই আমার পরিপূরিত হলো। তাই আমি আমার পাত্রটা কিরকম, আমার পরিপূরিত হবার ক্যাপাসিটিটাও সেই রকম। আর এই আমার আধারটা কেমন, এটা কিন্তু ডিপেন্ড করে যে আমি কত নিঃশর্তে তাকে ভালোবাসতে পারছি। এইটাই আমার আধারটা ডিসাইড করে। একটা এক্সাম্পল দিয়ে বললেন, বলেন ঠাকুর যখন ছিলেন, একবার উৎসবের সময় ঠাকুর বসে আছেন, প্রচন্ড ভিড় হয়েছে, অনেক মানুষ দাঁড়িয়ে বসে দর্শন করছে, দাঁড়িয়েও দর্শন করছে। সামনে অনেক মানুষ বসে আছে। আহ অজিত গাঙ্গুলি দা, মানে ওনার নামটাই বলে অজিত গাঙ্গুলি দা কাছে দাঁড়িয়েছিলেন। শশী ঠাকুর অজিত গাঙ্গুলি দাকে বললেন, গাঙ্গুলি আমাকে দুটো শাড়ি জোগাড় করে দিতে পারবেন? তো অজিত দা গিয়ে দুটো শাড়ি জোগাড় করে নিয়ে এলেন। অনেক মানুষ বসে আছে, তলে বসে আছে, দাঁড়িয়ে আছে, দূর অব্দি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে। তো ঠাকুর বললেন যে, তখন অজিতা নিয়ে এলেন শাড়ি দুটো। অজিতা বললেন যে, ঠাকুর বললেন যে অজিতা, এই সামনে আমার এই যে মাটি বসে আছেন, আমার সামনে এই যে মা বসে আছেন, কিছু দূরে বসেছিলেন একটি মা, বললেন ওনাকে এই শাড়ি দুটো দিয়ে দেন। তো অজিতা শাড়ি দুটো নিয়ে ওই মার কাছে যখন দিতে গেলেন, মনে একটা সংশয় এলো। উনি ভাবলেন, ওই মাটিকে দেখে মনে মনে ভাবলেন যে এই মাটিকে দেখে তো মনে হচ্ছে না যে ওনার শাড়ি লাগবে। উনি তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মতো মানে মানুষ মতো লাগছেন, মানে হাতে গয়না গাঁটি আছে, সুন্দর শাড়ি পরেছেন, মানে অভাব অভাব আছে এনার বলে মনে তো হচ্ছে না, ম্যাটেরিয়ালিস্টিক নিড আছে এনার মনে হচ্ছে না। ঠাকুর এনাকেই দিচ্ছেন শাড়ি দুটো। আর যদি দেওয়ারই প্রয়োজন ছিল, তাহলে উনি দূরে দেখতে পাচ্ছিলেন একজন মা দাঁড়িয়ে আছে, একদম দেখে মনে হচ্ছে ওনার অতটা সম্ভ্রান্ত না, দরিদ্র মতো মনে হচ্ছে। তো বজিতা মনে মনে ভাবছেন যে এই মাটিকে সাইডটা না দিয়ে ওই যে মাটি দাঁড়িয়ে আছে দূরে, তাকে দেখেই মনে হচ্ছে তার লাগবে, তার একটু রিকোয়ারমেন্ট আছে, অভাব আছে, তাকে দিলে হতো না। উনি মনে মনেই ভাবছেন এই প্রশ্ন, এটা ভাবছেন। তাই কিছু করার নেই, মন্ত্রমূলং গুরু বাক্যং। তাই গিয়ে ওই শাড়ি দুটো ওই মাটিকে দিলেন, বললেন যে ঠাকুর আপনার জন্য পাঠিয়েছেন। ওই মাটি শাড়ি দুটো ধরে একদম মাথায় দিয়ে প্রণাম করে ওই দুটো শাড়ি গ্রহণ করে বসলেন। অজিতা আবার ফিরে এলেন ওনার জায়গায়, ঠাকুরের কাছে আবার দাঁড়ালেন। কিছুক্ষণ পরে ঠাকুর আবার বললেন, অজিতা আমার জন্য আর দুটো শাড়ি জোগাড় করে দেবেন? অজিতা আবার গিয়ে দুটো শাড়ি জোগাড় করে নিয়ে এলেন। ঠাকুর বললেন যে অজিতা, ওই যে মাটি দাঁড়িয়ে আছে দূরে, সেই মাটিকে গিয়ে এই দুটো শাড়ি দিয়ে এসো। অজিতা অবাক। অজিতা ভাবলেন যে ঠাকুর অন্তর্যামী, আমার
অন্তরের কথা হয়তো বুঝতে পেরেছেন। আমি ভেবেছিলাম এইটা হয়তো উনি জেনে আমাকে বললেন। তো উনি ওই দুটো শাড়ি নিয়ে একদম আনন্দ প্রসন্ন চিত্তে গিয়ে ওই মার কাছে পৌঁছালেন। গিয়ে বললেন, মা, তোমার জন্য ঠাকুর দুটো শাড়ি দিয়েছেন, পাঠিয়েছেন তোমার জন্য দুটো শাড়ি। এটা শুনে ওই মাটি একদম মানে অযোধ্যার চিন্তার একদম ঊর্ধ্বে, উনি ভাবতেই পারেননি। মাটি বললো, আমার শাড়ি লাগবে না। তোমাকে কে বললো আমার শাড়ি লাগবে? আমি একদম শাড়ি নেব না। গুরুর কাছে আবার নেব, গুরুর থেকে আবার নেব, হতেই পারে না। আমি এখানে দর্শন করতে এসেছি, এই আমি খুব ভালো হচ্ছে, আমার কিছু লাগবে না, আমি ওনাকে দর্শন করছি। এই দেখো এত দূরে দাঁড়িয়ে আছি, এত দূরে দাঁড়িয়ে আছি, দেখো এত ভিড়, এইখান থেকে দর্শন করছি, তো তাই আমার হয়ে গেছে, মন আবার ভরপুর হয়ে আছে, কিছু লাগবে না। অযোধ্যা অবাক। অযোধ্যা আবার বললেন যে ঠাকুর পাঠিয়েছেন তোমার জন্য, গুরুদেব স্বয়ং পাঠিয়েছেন। বলছে আমার লাগবে না, তুই নিয়ে যাও, আমার লাগবে না, আমি এখানে দিতে এসেছি, আমার যেটা আছে তার চরণে সমর্পিত করতে এসেছি, তার জন্য কার কাছ থেকে নেব? গুরুর কাছ থেকে নেব? একদম না, নিতে পারি না। মানে অযোধ্যার সব চিন্তার ঊর্ধ্বে উনি যে ভেবেছিলেন যে মানুষটি দরিদ্র, তার লাগবে, তার অভাব আছে, হ্যাঁ, এই যে কথাগুলো ভেবে উনি রেটিং করেছিলেন যে এই মানুষটা হয়তো লাগবে, এর হয়তো লাগবে না, সেটা কমপ্লিটলি ভুল প্রমাণিত হলো। অযোধ্যা দিতেই পারলেন না। আমি ভালো করে বলতে পারছি না যে পরম পূজ্যপাদ যে আচার্যদেবের মুখে কথাগুলো এত সুন্দর লাগছিল, আমি তাই আই মে নট বি ডুইং জাস্টিস। তাই চেষ্টা করছি যিনি যেরকম বলছিলেন কথাটা রাখতে, হয়তো কয়েকটা পয়েন্টস মিস করতে পারি, কিন্তু মোটামুটি ব্যাপারটা উনি যেটা বলছেন সেটাই আপনার কাছে রাখতে চেষ্টা করছি। তো উনি দিতেই পারলেন না, মাটি নিল না, অযোধ্যা একদম ফেল। তো অযোধ্যাকে একটা মানে এটা অকওয়ার্ড সিচুয়েশনে দেখে এসেছে ঠাকুর, দূর থেকে দেখছেন উনি দিতে পারছেন না, তাই এসেছে ঠাকুর আরেকজন দাদাকে পাঠালেন ওই মার কাছে, বলেন গিয়ে অজিতাকে পাঠিয়েছি ওই মাকে সাইড দিতে, ও দিতে পারছে না, ও মা নিচ্ছে না, তুমি যাও গিয়ে ওকে বলবে যে বাবা যদি তার মেয়েকে দুটো শাড়ি দেয়, তো মেয়ে কি শাড়ি দুটো নেবে না, ফিরিয়ে দেবে? এইটা গিয়ে ওই মাকে বলো। তো ওই দাদাটি আবার গিয়ে ওই মার কাছে এসে বলল, মা, ঠাকুর বলে পাঠিয়েছেন যে বাবা যদি তার মেয়েকে দুটো শাড়ি দেন, তাহলে মেয়ে কি ওই দুটো শাড়ি নেবে না, ফিরিয়ে দেবে বাবাকে? যখন এই কথাটা শুনেছে ওই মা, ওই ওই দরিদ্র মাটি মানে হাওয়াও করে কেঁদে উঠেছে যে ঠাকুর এরকম বলেছেন, ঠাকুর এরকম বললেন, আচ্ছা তবে ঠিক আছে দাও, তবে দাও নি। উনি মন খারাপ করবেন? দাও, তাহলে নিচ্ছি, নিলাম। প্রণাম করে গদগদ হয়ে নিল আর বলল অন্তর দিয়ে যে ঠাকুর আমি গ্রহণ করলাম, ঠাকুর আপনি আপনার দয়া আমি গ্রহণ করলাম, কিন্তু আমার লাগবে না, আমি পরিপূরিত হয়ে আছি আপনাকে নিয়ে, আমার কিছু লাগবে না। এই দৃশ্যটা দেখে অযোধ্যা শিখলেন যে মানুষের আধারটা কি, মানুষের এই যে কার ভিতরে কি আধা মানে মানে এই যে কে কতটা জীবনে পেতে পারে, হতে পারে জীবন, তার সম্ভাবনা কতটুকু, এটা কিন্তু এই একটা পয়েন্টই পরিমাপিত হয় যে কতদূর তার ইষ্টের চরণে নিষ্কপট ভাবে অনকন্ডিশনালি সমর্পণ করেছে নিজেকে। দ্যাট ইজ দ্য অনলি পয়েন্ট হুইচ উইল ডিসাইড। এই এই ঋত্বিক কনফারেন্সেও এই এরকম একটা কথা আছে, আবার বললেন, বললেন যে বললেন যে দুজন দাঁড়া বসে আছে, একজন দাঁড়ার দিকে ঠাকুর চাচ্ছে মানে কথাবার্তা বলছেন, যে দেখে উনাকে তাকিয়ে কথাবার্তা বলছেন, আরেকজনকে তাকাচ্ছেনই না। তো তার মন খারাপ হয়ে গেছে যে ঠাকুর আমাকে তাকাচ্ছেন না। তো এরকম এরকম একটা মনে ওর সংশয় এসছে। তারপরে কিছুদিন পরে এরকম বসে আছে ঠাকুর কাছে, তো ঠাকুরের কোলে একটা বিড়াল, ঠাকুর একটা বিড়ালকে কোলে নিয়ে বসে আছেন, আর দূরে একটা কুকুর ঠাকুরকে দাঁড়িয়ে, ঠাকুরকে দূরে একটা কুকুর ঠাকুর দিকে তাকিয়ে বসে আছে। ঠাকুর বললেন, দেখ বিড়ালটাকে কোলে ধরে আছি, এই দেখ একটু যদি ওর অসুবিধা হয় ও কিন্তু আমাকে ছেড়ে চলে যাবে। বলছেন বলে এর ডেমনস্ট্রেশন দিলেন, বিড়ালটা যাকে কোলে ধরেছিলেন ও একটুখানি জোরে টিপে দিলেন, ও ক্যাঁ করে লাফ দিয়ে চলে গেল। তাহলে দেখ একটু অসুবিধা হলো, দেখ আমাকে ছেড়ে চলে গেল, ওই দেখ কুকুরটাকে দেখ ওখানে, আমি একদম তাকাচ্ছি না, ও কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। ও ঠিক বুঝে গেল ভাইটি যে তার যে মন খারাপ হয়েছিল। ও গিয়ে ওই যে দাদাটা তার যে বন্ধু যাকে
ও ভাবছিল যে ঠাকুর ওর সঙ্গে কথা বলছেন, আমার সঙ্গে কথা বলছেন না। ওর কাছে গিয়ে বললো, একদম গিয়ে গিয়ে বলছে ওকে যে শোনেন, আপনি হচ্ছেন বিড়াল আর আমি হচ্ছি কুকুর, আপনি বিড়াল আমি কুকুর। তো আওয়াজ ছেড়ে বললেন যে এই গুরু যদি তোমার দিকে তাকাচ্ছেন, তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, হয়তো তার মানে এটা হতে পারে যে তোমার মধ্যে ওই বিড়ালত্বটা লুকিয়ে আছে, যার জন্য তোমাকে ওনাকে তোমাকে ওনাকে এই অ্যাটেনশনটা দিতে হচ্ছে। তার জন্য উনি তো আমরা যেরকম ভাব নিয়ে যাই, আমরা তো ওনাকে সেরকমই পাই। তো এটাও সেই একটাই পয়েন্টকে ইন্ডিকেট করছে যে আমি কতদূর ওনার চরণে নিজেকে সমর্পিত করেছি, সেইটাই আমার আধার ডিসাইড করে, আমার জীবনের গতি ডিসাইড করে। নিষ্কপট হবে, অনকন্ডিশনালি ওনার কথাটাকে আমি কতদূর জীবনে মেনে নিলাম, এইটাই আমার জীবনের গতি ডিসাইড করবে, যেটা ওনার কথা থেকে আমি আমার বুদ্ধিমত্তা যেটা বুঝলাম। তো এইটাকে নিয়ে আবার ডিপি বক্সে চলে আসছে। তো উনি এটা সিসি দাদার লাস্ট ভিডিও আপনারা দেখবেন, আমাদের ইউটিউবে আছে। উনি বলেছিলেন, ওনার লাস্ট ভিডিও করোনার পরে পোস্ট হয়েছিল ইউটিউবে, ওখানে উনি বলেছিলেন যে এই করোনা এসেছে, একদিন চলেও যাবে, তারপরে অনেকগুলো কাজ যেগুলো অতদিন ধরে করা হয়নি, সেই কাজগুলো আমরা যাতে সবাই সম্মিলিত হবে তার চরণে যাতে আমরা করে ফেলতে পারি, উনি ইন্ডিকেট করেছিলেন। তো করোনার সময় যখন আমরা সবাই লকডাউনে ছিলাম, তখন এই ডিপি বক্সের পরিকল্পনা চলছিল বিশাল। তো বিশাল পরিকল্পনা, আমরা কেউ জানতেই পারিনি তখন যে এত বড় একটা কাজ চলছে, আমাদের সামনে এই ডিপি বক্স রূপ নিয়ে আসবে, এটা আমার জানাই ছিল না। ঠাকুর যে বলা হচ্ছে না একটা, এই যে চলছে যে এই বিরাট সাধন, বিশ্ব হিয়ায় রাত্র দিবা, শীতপ্তেজ মরুত ব্যোমে আসছি ফিরে শঙ্কা কেবা। তো পতিতকে আয় কোলে আয়, ক্ষুদ পিপাসায় দুঃখ ভোগে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, সেই বাণীটাই মনে পড়ছে যে চলছে যে এই বিরাট সাধন, বিশ্ব হিয়ায় রাত্র দিবা। তো এই যে বিরাট সাধন চলছিল, আমরা বুঝতেই পারিনি কত মানুষ এখানে ইনভলভ ছিলেন। এই এতগুলো ডাটাগুলোকে সব কম্পিউটারাইজড করে একটা নতুন রূপে আমাদের সামনে নিয়ে আসা হলো। আর এখন বারবার ওই একটা কথা বলা হচ্ছে, আমি আচার্যদেব কাছেও দেখলাম উনি একটা কথা বলছেন যে আপনারা কাজ করছেন কিনা এটা আমার কাছে জানতে অসুবিধা নেই, আমি এখানে শুধু ওই ডিপি বক্স থেকে জেনে যাব কোথায় কেমন কাজ হচ্ছে। তো তো এই এত মানে শুধু কাজ করতে বলা হয়নি, এটা সুন্দর সিস্টেমেটিক ভাবে কাজটা করতে বলা হয়েছে, আমাদের সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। মোবাইলে অ্যাপও চলে আসছে, মোবাইলে অ্যাপও চলে আসছে। ওই অ্যাপে আমি বিশ্ব দুনিয়া যে কোথায় দীক্ষা নিয়েছে সবাইকে পেতে পারি, এত সুন্দর। এবার তো আরো আপগ্রেড হয়ে আমার সামনে ডাটাগুলো আসবে যখন অ্যাপটা চলে আসবে, আন্ডার মেনটেনেন্স আছে। তো পয়েন্ট কি আসছে, লেট মি কাম টু দ্য পয়েন্ট, যে আমরা কতদূর এই ডিপি বক্স কাজটা করলাম, কতদূর তার ইচ্ছাটাকে পরিপূরিত করতে চেষ্টা করলাম, এতে আমার কি অনুভূতিগুলো আসছে। এই কিছুদিন আগে আমরা এখানে আমি আমার ওই অনুভূতিটাই বলি, যে এই কাজটা করতে গিয়ে কি অসুবিধা, কি সুবিধা, আর কেমন করে আমরা শুধু অসুবিধাগুলোকে অতিক্রম করছি, এই কথাগুলাই বলি, যেহেতু আচার্যদেব এইটাই চাচ্ছেন যে আমরা এই কথা নিয়ে আলোচনা করি। আর এটা মনে হয় অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যাজন, যেটা আমরা যেটা কি আমাদেরকে এই ইস্যুটাকে রিজলভ করতে সাহায্য করবে আর কি। আমি আমার অনুভূতিটা বলি, এই যেখানে যেটা আমরা করছি এখানে এখানে অ্যাপ্রক্সিমেটলি 1.5 লাখ মতো ডাটা আছে, 1 লাখ সামথিং ডাটা। তো কাজগুলো তো স্টার্ট হয়েছিল অনেকদিন ধরে, কিন্তু ইনকমপ্লিট হতো, মানে করতাম আবার হয়ে যেত। কিছুদিন আগে আমরা ভাবলাম এইখানে যে আমরা যে রিসার্চ করি, আমরা যে এখানে আইআইটি তো আমরা রিসার্চ করি, আমরা তো সায়েন্স নিয়ে থাকি, আমরা তো রিসার্চ নিয়ে থাকি, পাবলিকেশন নিয়ে থাকি। তো আমাদের রিসার্চ গুলো কি শুধু মানে এই রিসার্চ গুলো এগুলো কি ঠাকুরের কাজে লাগানো যাবে না? তো এই রিসার্চ গুলো যদি তার কাজে না লাগাতে পারলাম, তাহলে এই তার মানে এর অ্যাপ্লিকেশনটা আবার হলোটা বাকি। তো এইটা ভেবে এটা এর জন্য ভাবলাম যে অভাবে পরিশ্রান্ত মনে ব্রহ্ম জিজ্ঞাসা করে, তার জন্য এটা হলো। দেখলাম অত ডাটা, এটা কি করবো কি করে, এটা তো উইশলিস্টে পিডিএফ মতো আছে, এত ডাটা করবো মানে মানে কি করে একটা প্ল্যানিং হতে পারে। মানে এটা যেখানে স্টার্ট করছি কিছুদিন হয়, আবার দেখছি ওই উৎসাহটা আবার ঝিমিয়ে আসছে, মানে মানে এটা কনসিস্টেন্ট উৎসাহ আসছে না। যদি কোথাও বাড়ি পেলাম, কোথাও পেলাম না, এরকম অনেকগুলো কেস আছে, যেহেতু শুধু নামগুলো দেওয়া আছে না, তো কে কোথায় আছে নেই, কে ছেড়ে চলে গেছে, এরকম অনেক কেস আসছে, যার জন্য ওই কাজ করে যাওয়ার যে উৎসাহটা
এটা কনস্ট্যান্টলি মেনটেন হতে পারছে না। তার জন্য কিছুদিন আগে আমরা একটা পরিকল্পনা নিলাম যে পুরো ধানবাদটাকে আমরা কয়েকটা ছোট ছোট জায়গায় সেগ্রিগেট করে দিয়ে একটা এরকম জায়গা ধরি যেখানে গুরু ভাই সংখ্যা একটু কম আছে। এই যে ফিলোথেরাপি ডাটা এখন এসছে, ওইটা কমপ্লিট 64টা এরিয়া আলাদা আলাদা সব ডাটা আছে। আমরা দেখলাম যে তাহলে এর মাঝে এরকম একটা জায়গা আমরা সিলেক্ট করি যেখানে দীক্ষার্থী সংখ্যা কম, আর একটা পয়েন্ট যে ওখানে এরকম একটা গুরু ভাই যদি থাকে, পুরনো গুরু ভাই যে কি মোটামুটি সম্ভাবনা আছে যে অনেকগুলো গুরু ভাইকেও চিনবে, এরকম একটা গুরু ভাইকে বা সন্ধান করা যাক। তো সেরকম একটা জায়গা সিলেক্ট করলাম, 365 ডাটা, 365 মোটো ওখানে ডাটা দীক্ষার্থী সংখ্যা ছিল। আর কয়েকজন গুরু ভাইকে আমরা আইডেন্টিফাই করলাম যারা কি মোটামুটি চিনে, আমরা ভাবলাম হয়তো এরা চিনবে, অনেক দিন পুরনো লোক, হয়তো ওরা চিনবে, তো ওদেরকে আইডেন্টিফাই করে রাখলাম। তারপরে ফিল্ডে বেরোনোর আগে আমরা ফার্স্ট কিছু রিসার্চ করলাম। রিসার্চ মানে কি, পিডিএফ গুলোকে এক্সেল এ কনভার্ট করলাম। যারা একটু এই কাজ দিয়ে জানে ওরা বুঝতে পারবে। পিডিএফটাকে এক্সেল কনভার্ট করে এক্সেলটাকে ফার্স্ট আমরা 2-3 দিন শর্টিং শুধু করলাম, ডাটাগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করে আমরা যেরকম রিসার্চ করি সেরকম ডাটাগুলোর উপরে একটু অ্যানালিসিস করা হলো। 365 ডাটা যে ছিল, 365 দীক্ষার্থীর নাম ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওগুলোকে যখন আমরা 3-4 দিন ধরে একটু শর্টিং একটু অ্যানালিসিস করলাম কম্পিউটার দিয়ে, এই যে নতুন টুলস গুলো আছে এক্সেলে, যে মাইক্রোসফট এক্সেল দিয়ে শর্টিং করার পরে কি হলো না, 365 দীক্ষার্থী যেটা ছিল ওটা কি হলো না, আমরা পেলাম যে 365 গুরু ভাই ওরা টোটাল 70টা মতো পরিবারে কনভার্ট হয়ে গেল, 70 ফ্যামিলিজ হয়ে গেল। এবার কিন্তু আর 365 গুরু ভাই থাকলো না, 70টা ফ্যামিলি হয়ে গেল। মানে ছড়িয়ে ছিটিয়ে নামগুলো ছিল, একটা ফ্যামিলিতে 4 জন আছেন, সবার নাম কিন্তু আলাদা আলাদা লিস্টে ছিল, সবগুলো এক জায়গায় চলে এলো, ফ্যামিলি ওয়াইজ হয়ে গেল ব্যাপারটা। একটু কষ্ট করলাম, তারপর দেখলাম ফ্যামিলি ওয়াইজ লিস্টও চলে আসছে। আর যখন ফ্যামিলি ওয়াইজ যখন চলে এলো দেখলাম যে পুরো কমপ্লিট ডাটাটা এবার ফ্যামিলি ওয়াইজ চলে আসছে। তাই আমরা ডাটাগুলোকে ফ্যামিলি ওয়াইজ কনভার্ট করে ফ্যামিলি 1 4 জন, ফ্যামিলি 2 10 জন, ফ্যামিলি 3 6 জন, এরকম ফ্যামিলি ওয়াইজ একটা লিস্ট আলাদা বানালাম। তারপরে ওই লিস্টটাকে নিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আমরা এখানে বসে ওই যে পুরনো গুরু ভাইদেরকে নিয়ে একটা মিটিং করলাম। ফিল্ডে আমরা যাইনি, এখন ফিল্ডে আমরা বেরোইনি। তারপরে আমরা ওদের বাড়িতে ওই প্রজেক্টর দিয়ে আমরা এক একটা বাড়ি সবাইকে দেখালাম যে দেখুন এই নামটা দেখুন, আপনি চিনেন? ওরা সব হাত তুললো, কে বলে যে চিনে ও হাত তুললো যে হ্যাঁ এই বাড়িটা আমি চিনি। এরকম করে করে আমরা নোট করতে থাকলাম কোন বাড়িকে কে চিনে, এরকম করে একটা লিস্ট আলাদা করে বানালাম যে কোন বাড়ি কে গুরু ভাই চেনে। অদ্ভুত ভাবে দেখলাম যে আউট অফ 365 300 মতো ডাটা আমরা মানে অন দ্য স্পট বসে আমরা আইডেন্টিফাই করে নিলাম, জেনে গেলাম কে কাকে চেনে, এটা আগে থেকে জানা পড়ে গেল। 5 জন গ্রুপে আইডেন্টিফাই করা হলো যারা কি চিনে, আর পুরো 70টা ফ্যামিলিকে ওদের মধ্যে ডিভাইড করে দেওয়া হলো যে যাকে চিনে। মানে গুরু ভাই নম্বর 1 10টা বাড়ি চিনে, 10টা ফ্যামিলি চিনে, গুরু ভাই 2 20টাকে চিনে, গুরু ভাই 3 30টাকে চিনে, এরকম করে আলাদা আলাদা লিস্ট সেগ্রিগেট করে দিয়ে এবার আমরা কাজে বেরোলাম ফ্যামিলি ওয়াইজ। নাও দ্য অ্যাপ্রোচ ইজ ফ্যামিলি ওয়াইজ, নট দীক্ষার্থী ওয়াইজ। একটা ফ্যামিলি গেলাম 10 জনকে পেয়ে গেলাম, সেকেন্ড ফ্যামিলি গেলাম 4 জনকে পেয়ে গেলাম। কিন্তু দেখুন এই ডাটাগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই ডাটাগুলো কিন্তু যদি আমি পূর্বে অ্যাপ্রোচে যেতাম তাহলে আমাকে একটা বাড়িকে 4 বার যেতে হতো। হয়তো ফার্স্ট পেজে 2 জনের নাম আছে, ফোর্থ পেজে আবার 3 জনের নাম আছে, একসঙ্গে নেই। কিন্তু এবার যেহেতু আমরা এই শর্টিংটা করলাম তার জন্য সব একটা ফ্যামিলি সব লিস্ট কিন্তু এক জায়গায় চলে এলো। তাই আমাদের সুবিধা হয়ে গেলো যে একটা জায়গায় গেলাম সবাইকে পেয়ে গেলাম। একটা বাড়ি যদি খুঁজে নিচ্ছি 10 জনকে পেয়ে যাচ্ছে। এবার একটা নতুন উৎসাহ যাচ্ছে যে একটা বাড়ি খুঁজে নিলে এই বাড়িতে 10 জন আছে, চলো খুঁজি, যদি এই বাড়িটা খুঁজে নেবো তাহলে 10 জনকে এক জায়গায় পেয়ে যাচ্ছে। তো এইটা আলাদা উৎসাহ এখন এলো, আর এই উৎসাহ নিয়ে এবার কাজ চলছে। আমি দেখছি কালকেও আমি যেতে পারিনি, ফার্স্ট আমি স্টার্ট করলাম, আমি সঙ্গে যাচ্ছিলাম। এবার ক্লাস হয়ে আজকে থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। কালকে আমি যেতে পারিনি, আমার কাজ ছিল। কিন্তু আমি দেখছি আমি যেতে পারছি না ঠিক, কিন্তু ওরা যাদেরকে নিয়ে কাজগুলো স্টার্ট করেছে ওরা কিন্তু অপূর্ব উৎসাহ নিয়ে যাচ্ছে। মানে ইভেন ইন মাই অ্যাবসেন্স দ্য ওয়ার্ক ইজ গোয়িং অন। এটা একটা বিশাল একটা আনন্দের ব্যাপার। আমি নিজের পক্ষে এটা খুব আনন্দের ব্যাপার। আচার্যদেব বলেন এই কথাটা যে যখন আপনি ইন ইউর অ্যাবসেন্স যখন কাজটা চলছে তারা জানবেন যে কিছু কাজ হলো, মানে আপনি নেই। কাজটা এরকম একটা সিস্টেম ফেলে দিতে হবে যে আপনি যদি নাও থাকেন আপনার আপসে যাতে কাজগুলো চলতে পারে। এটা কালকে দেখলাম, আমি যাইনি, ওরা নিজের উৎসাহ নিয়ে বেরিয়েছে। পরশু আমি একটু লেটে গেছি। একজন গুরু ভাই পুরো ওই জায়গার একজন গুরু আমাকে ফোন করলেন যে উনি একটা পুরো স্কুটার নিয়ে যেতেন, ওনার পায়ে ব্যথা, উনি হাঁটতে অসুবিধা। আমাকে ফোন করলেন যে আমি বেরিয়েছি,
কিন্তু আমার স্কুটারটা পাংচার হয়ে গেছে। আর আমরা একটা গ্রামের মাঝে আছি, ওই স্কুটারটা আমার পাংচার, কাছাকাছি কিছু নেই। আর যদি তুমি একটু ব্যবস্থা করতে পারো। অ্যাকচুয়ালি আমি পরশু দিন একটু কাজে ব্যস্ত হয়ে গেছি, আমি ভাবলাম যে ওরা যাচ্ছে আর না যাবো না। যখন ফোন করলেন আমার সব কাজ ছেড়ে আমাকে যেতে হলো। আমি এই জন্যই গেলাম। আর ঠাকুরদা, তো রাত 8টা বাজে, ভাবলাম হয়তো কাকে পাবো না, এত দূর একটা গ্রামের জায়গায় মানে মিস্ত্রি আমি পাবো কিনা, তা আমি এখান থেকে নিয়ে যেতে হবে। ঠাকুরদা সব সুন্দর হয়ে গেল। ওই স্কুটারটা লিক করে নিয়ে আবার ওরা কাজে বেরিয়ে গেছে। মানে আমার বলার বক্তব্য শুধু এইটুকু, যে মানুষের মাঝে কিন্তু মন্তরে কিন্তু বিপুল উৎসাহ আছে। সবাই কাজে লাগবে যদি আমরা ঠিক মতো ওদেরকে মানে স্পার্কটা দিতে পারি, তাহলে অসম্ভব কাজ হবে। আমি দেখছি তো অসম্ভব কাজ হবে। শুধু এইটুকু যে মানে প্রপার ভাবে ওকে যাজন করে উদ্দীপ্ত করে তোলা, এটা সিস্টেমে ফেলে দেওয়া। এই কিছুদিন কালকে না আরেকটা অনুভূতি বলি। মন্দির গেছিলাম, একজন গুরু ভাই মানে এই যে ডিপিওক্স আমরা করছি, পোস্ট করছি গ্রুপে, সবাই দেখছে আমাদের সৎসঙ্গ জানবাদ গ্রুপে, প্রত্যেকদিন আমরা পোস্ট করি যে কি হলো, ভিডিও গুলো পোস্ট করি, সবগুলো যে অ্যাক্টিভিটি গুলো পোস্ট করি। এটা উদ্দেশ্য হচ্ছে এই যে সবার মনে একটা দাগ কাটা, যে কাজটা চলছে আমি যেতে পারছি না, এইটা যাতে সব, কেউ যদি নাও আসে অসুবিধা নেই, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ডে যাতে যায় যে কাজটা ঠাকুরের হচ্ছে, আমি যেতে পারছি না। আর এই সাবকনসিয়াস মাইন্ডে যদি কথাটা থাকে, তাহলে কিন্তু নিশ্চয়ই দিনে দিনে আসবেই। তো এটা অনেক মানুষ আসতে পারছে না, দেখছে যে এরকম কাজ হচ্ছে। এই যে আমি মন্দিরে গেছিলাম, একজন যারা আমাকে বললো আপনারা ডিপিওক্স বেরোচ্ছেন, আমি তো বেরোতে পারছি না, কি করা যাবে? কেন বেরোতে পারছি না? বলছে আমি তো পঙ্গু হয়ে গেছি। আমি পঙ্গু মানে আমি বলছে যে আমি তো হাঁটাচলা করতে পারছি না, অত কষ্ট করে আমি বাড়ি থেকে আসছি মন্দির, এই অটোতে করে আমি একদম ধরে আসছি, আমার পায়ে একদম জোর নেই, পঙ্গু হয়ে গেলাম, আর কি কাজ করবো ঠাকুরের? আমি বল কি উত্তর দেওয়া যায়? আমি মানে একটু মানে ওনাকে একটু উদ্দীপ্ত করতে হবে, তো তাই দেখি ঠাকুরই জুগিয়ে দেন ভাষাগুলো। আমি মুখ থেকে কিরকম বেরিয়ে এলো, বললাম যে মুখং করতি বাচারং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং, এটা বলা আছে। তো তো আপনি বলছেন পঙ্গু হয়েছেন, মানে এই যে পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং, তো পরমানন্দের কৃপা হলে এটা পঙ্গু গিরি লঙ্ঘন করে। তো আপনি যে বলছেন পঙ্গু হয়েছেন, তার মানে আপনার গুরু লঙ্ঘন করার সময়টা হয়ে গেছে। এই গিরি লঙ্ঘন করে কি করে পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, সেটা আবার দেখানোর সময় আছে। কালকে আপনি বেরোবেন, কালকে আপনি বলুন, আপনি ফোন করবেন, আমি আসবো, আমরা একসঙ্গে যাবো ডিপিওস করতে। মানে আমার কি করা করণীয় ওখানে, মানে আপনার অনেক করণীয় আছে, জীবনের অনুভূতি গুলো বলবেন, ঠাকুর ধরে কেন চলা লাগে এটা বলবেন। অনেক মানুষ যারা ছেড়ে দিয়েছে, ওরা আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আবার করবে। দেখবে আমার বাড়িতে একটা পঙ্গু মানুষ এসছে, যে হাঁটতে পারছে না, আমাকে বলতে আসছে তুমি ঠাকুর ধরে চলো, আর আমি চলছি, এটা আমাদের লজ্জাজনক বিষয়, তাও করবে। তো এরকম বলে দিলাম। তারপর উনি ফোন করলেন, প্রচন্ড বৃষ্টি, আমি মানে এই বৃষ্টিতে ভিজে গেলাম, ওনাকে নিয়ে এলাম। আমার একসঙ্গে গিয়ে উনি আমার সঙ্গে গিয়ে কি অদ্ভুতপূর্ব ভাবে উনি ওই যাজন কার্যে যোগ দিলেন। আমি দেখেই অবাক যে এটা মানুষ যে মানে মন্দিরে স্থাপন, মানে এটা ভাবতাম যে মানে উনি নিজেই বলছেন আমি কিছু পারবো না, কিন্তু যখন নিয়ে গেলাম ফিল্ডে, দেখছি সবার সঙ্গে মিলে একদম দারুণ ভাবে উনি ঠাকুরের কথা বলছেন, যাজন করছেন। তাহলে দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যে কত সম্ভাবনা লুকিয়ে আছে, কত মানে সবাই আমার কাজে লাগবে, শুধু যদি আমি একটু বেরিয়ে যাই। ইয়ে, তুমি যদি সৎ হও, তোমার দেখা থেকে হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর যদি অসৎ হও, তোমার দুর্দশা সমাধান জানাতে কেউ থাকবে না। যদি তুমি অসৎ হয়ে তোমার পরিবেশকে অসৎ করে ফেলেছো। তাই এই ঠাকুরের আইডিয়ালজিটা কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক। এখানে আমি কাউকে কমপ্লেন করতে পারবো না, কেউ করলো না, যে করছে না সেটা আমার জন্যই করছে না। আমি যদি করি, আমি যদি তার চরে সমর্পিত হই, তো আমাকে আমার সংস্পর্শে এসে আমাকে দেখে হাজার হাজার লোক এই কাজে উন্নীত হয়ে পড়বে, এতে কোনো ডাউট নেই। তাই আমি আর বেশি সময় না নিয়ে, আপনারা যারা যুক্ত আছেন, আপনারা নিশ্চয়ই ডিপি বক্স করছেন, আরো মানে কি বলবো, মানে আরো উন্মাদনা নিয়ে করবেন। আমি দেখেছি আচার্যদেবের কাছে এই কিছুদিন আগে দেখলাম উড়িষ্যার ভদ্রক থেকে গুরুবারে গেছে বলতে, যে আগে আমার 10 না 15% বললেন যে আমাদের শেষ হয়ে গেছে কাজ। আর মাঝে মাঝে সময় করে সবাই সম্মিলিত হয়ে আচার্যের কাছে যাবেন, যাদের বাড়িতে ডিপি বক্স করছেন ওদেরকে সব বলবেন চলুন একসঙ্গে আমরা একদিন আচার্যের কাছে যাবো, দর্শন করে আসবো একসঙ্গে। ওনার কাছে গিয়ে নিবেদন করবেন যে আগে এইরকম এইসব মানুষগুলো নিয়ে এসছে আপনার জায়গা থেকে, এদের বাড়িতে ডিপি বক্স হয়েছে, আপনারা দর্শন করতে আসছে। উনি বিপুল খুশি হবেন, আনন্দিত হবেন। উনি এইটাই দেখতে চাচ্ছেন যে কত ভিড় আপনি ওনার কাছে নিয়ে যেতে পারছেন। এসব কাজ করলে উনি আনন্দিত হবেন। আর ওনার মুখে ওই আনন্দটা দেখলে, ওনার চোখ মুখ যখন আনন্দিত হয়ে যাবে, সেই যে আনন্দটা আপনি আপনার অন্তরে পাবেন, সেইটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মানে আচার্যই হচ্ছেন গুরুদেবের সাকার মূর্তি, উনি তো ওনাকে রিপ্রেজেন্ট করছেন, উনি খুশি হলেন, তার মানে আপনি ঠাকুরকে খুশি করে ফেললেন, গুরুদেবকে খুশি করে ফেললেন। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না আমার মনে হয়।
তাই এই প্রার্থনা আপনার কাছে রাখলাম। আপনারা সবাই সম্মিলিত হবে যে টার্গেট আপনার এরিয়া আছে ওটাকে কমপ্লিট করবেন, তাকে মাথায় নিয়ে চলবেন। আমার জন্য, আমাদের জন্য একটু প্রার্থনা করবেন যাতে আমরা এগুলো সবাই লেগে তার কাজটাকে কমপ্লিট করে তুলতে পারি সময় মতো। এই প্রার্থনা আপনার সবার সুদীর্ঘ নিরাময় ইষ্ট উচ্ছল জীবন পরম দয়াল আতুলচ নিবেদন করছি। জয় গুরুদাদা। কি বলবো যে